বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, চা খেলাম। চা খেয়ে একটু বসে আছি। ভাবছি আজকে প্রত্যেকদিন তো রামায়ণ মহাভারতের গল্প বলি। আজকে ভাবছি আমার যে খুদে বন্ধু, আমার নাতনি, তাকে যে গল্প শেয়ার করি, সেই গল্পই আজ আমার খুদে বন্ধুদের জন্য শেয়ার করব। আর খুদে বন্ধুদের মায়েদের বলছি, প্লিজ তোমরা আমার খুদে বন্ধুদের গল্পটা শুনিও। আমি আজ একটা গল্প শেয়ার করছি। এক দেশে এক রাজা ছিল। রাজার ছিল 6 রানী। 6 রানীর তো কোনো সন্তানই ছিল না। রাজার মনে বড় দুঃখ। রাজা তো রাজসভায় থাকে বসে, আর সব সময় চিন্তার মধ্যে থাকে, কি হবে আমার, আমার এই এত বড় সাম্রাজ্য, এত বড় রাজত্ব কে চালাবে আমি যখন থাকবো না। একদিন রাজসভায় বসে আছে, এক সাধু এলেন। সাধু এসে রাজামশাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাজামশাই, আপনি কি খুব চিন্তিত? রাজামশাই তখন বললেন, হ্যাঁ সাধু বাবা, আমার মনে খুব চিন্তা। আমার একটাই চিন্তা, আমার তো কোনো সন্তান নেই। আমার 6 রানী। আমি মারা গেলে আমার এই রাজত্ব সাম্রাজ্য কে চালাবে? আমার তো কেউ নেই। সাধু বাবা বললেন, ঠিক আছে। তার ঝুলি থেকে একটা গাছের শিকড় রাজামশাইয়ের হাতে দেন। রাজামশাইকে বলেন, এই শিকড় আপনার 6 রানীকে বেটে খেতে বলবেন। তখন রাজামশাই সেই শিকড় নেয়। পরের দিন রাজামশাই গিয়ে তো রানীদের হাতে তুলে দেয়। রানীদের বললেন, সকালে স্নান করে এটা বেটে সবাই খেয়ে নিন। এদিকে 6 রানীর মধ্যে ছোট রানী ছিল খুব সুন্দরী এবং খুব ধনশালী রাজার কন্যা। আর পরে বিবাহ করেছে রাজা। ছোট রানীর প্রতি একটু ভালোবাসাটাও বেশি ছিল। অন্যান্য যে 5 জন রানী ছিল, তারা খুব একটা ভালো চোখে ছোট রানীকে দেখতো না, পছন্দ করতো না। তার প্রতি একটা হিংসা ছিল। একদিন সেই সময় সেই রাজা যখন শিকড়টা দেয়, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি সব উঠে স্নান সেরে বেটে খেয়ে নিল। ছোট রানী পরে উঠে এসে বলছে, আমার কই? বললে, এই রে, তোর জন্য তো রাখতে ভুলে গেলাম, তুই এত করে দেরি করে উঠলি। ছোট রানী বলল, যেমন উঠি তেমনই তো উঠেছি। আমরা তো ভুলে গেছি, এক জায়গায় থাকলে সবাই মিলে খেয়ে নিতাম। ছোট রানী কি আর করে, কিছু না বলে শিলটা ধুয়ে খেয়ে নেয়, সেই জলটুকু খেয়ে নেয়। খাওয়ার পর কিছুদিন পর 5 রানীর 5টা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এই সন্তানদের মধ্যে কারো নেই হাত, কার নেই পা, কারো নেই চোখ, কারো নেই কান, বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে। আর ছোট রানীর হলো একটা শাঁখ। রাজা তো এই দেখে আরোই রেগে গেলেন। বললেন, আমার ছিল না ঠিক আছে, সেটা আমার এক চিন্তা, কিন্তু আমি এই বিকলাঙ্গ সন্তান, এই শাঁখ হলো, শাঁখটাকে না ফেলে দেবো আমি, ঠিক আছে, কিন্তু এই বিকলাঙ্গ 5টা সন্তানকে নিয়ে আমি কি করব? এরকম ভাবনা চিন্তা করে চারিদিকে ঢেরা পিটিয়ে দিল যে এই সাধুকে যেখান থেকে পারো ধরে নিয়ে এসো আমার কাছে, তার গদ্দান আমার চাই। চারিদিকে খুঁজতে শুরু করলো, শেষে সেই সাধুর সন্ধান পায়। সাধুকে নিয়ে আসে রাজার কাছে। রাজা তো রেগে গিয়ে বলে, আপনি কি দিলেন? আপনার এক্ষুনি গরদান চাই, আমি গরদান আপনার নেব। এই বলে সাধু বলে, দাঁড়ান রাজা, দাঁড়ান। রাজামশাই, আপনি এত রেগে যাবেন না, আপনি দাঁড়ান, আপনাকে আমি একটা কথা বলি। কি হয়েছে তো আপনি জানেন না, আমি বলতে এখন চাইছি না, তবে আপনাকে একটা কথা আমি বলছি। আজকে রাত্রিবেলা নিশুতি রাতে যখন কেউ জেগে থাকবে না, সেই সময়
আপনি ওই শাঁখটা ভেঙে দেবেন। আপনি কিন্তু শুয়ে থাকবেন কিন্তু জেগে থাকবেন, আপনি লক্ষ্য করবেন। তারপরে কি হয় আমি কালকে আসবো, আপনি কি দেখবেন, দেখার পর আমি কালকে আসবো। রাজামশাই বললেন, না না, আপনাকে ছাড়া যাবে না। তখন তার সভা সদস্যদের বললেন, রাজা সভা সদস্যদের বললেন যে একে বন্দি করে রেখে দাও। সভা সদস্যরা সাধু বাবাকে বন্দি করে রেখে দিল। তারপর রাত্রিবেলা রাজামশাই সাধু বাবার কথা মতো সেই শাঁখ, নিশুতি রাতে কেউ কোথাও নেই, তখন ওই শাঁখটাকে ভেঙে দেয়। এবার ভোর হতে শুরু করেছে, ভোরের আলো আস্তে আস্তে ফুটছে, পাখিরা অল্প ডাকতে শুরু করছে। সেই সময় রাজামশাই দেখলেন একটা সুন্দর ফুটফুটে ছেলে ঘরের মধ্যে চারিদিকে ঘোরাঘুরি করছে আর বলছে, আমার শাঁখ কই, আমার শাঁখ কই, এটাই বলে চলেছে। রাজামশাই তো এসে ধপাস করে বাচ্চাকে ধরে নিল, ধরে নিয়েই জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, আদর করছে, এইভাবে তাকে আর ছাড়ছে না, কিছুতেই ছাড়বে না। আর ছেলে বলেই চলেছে, আমার শাঁখ কই, আমার শাঁখ কই। তখন রাজামশাই বললেন, তোমার শাঁখ আমি ভেঙে দিয়েছি। এইভাবে সকালবেলা খুব আনন্দ রাজ্যে পড়ে গেল যে রাজামশাইয়ের যে শাঁখ জন্ম দিয়েছিলেন ছোটো রানী, সেই শাঁখ থেকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দেখা গেছে। পরের দিন সাধু বাবাকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। আনার পর সাধু বাবা বললেন, শুনুন, আপনার যে রানীরা সবাই, যে শিকড় আমি দিয়েছিলাম সবাই কিন্তু সেটা খেয়ে নিয়েছিল, ছোটো রানী কিন্তু পায়নি। ছোটো রানী শিল ধুয়ে খেয়েছিল, তার জন্য এত ফুটফুটে সন্তান হয়েছে। আর এটা পরীক্ষা করার জন্য প্রথমেই আপনাকে জানতে দিতে চাই না, তাই এটা শাঁখ হয়ে জন্মালো, শাঁখের ভিতর থেকে জন্মেছে। এই সন্তানকে আপনি বড় করুন, আমি 12 বছর পরে আসবো। এই বলে সাধু বাবা চলে যায়। এবার আস্তে আস্তে ছেলে বড় হয় এবং তার নাম দেয় শঙ্খদ্বীপ, এবং সেই সাধু বাবাই বলে গেলেন যে এর নাম দেবে শঙ্খদ্বীপ। সেই দিকে সাধু বাবা কথা অনুযায়ী রাজা তার নাম দিলেন শঙ্খদ্বীপ। শঙ্খদ্বীপ বড় হতে থাকে, শঙ্খদ্বীপের রাজ জ্যোতিষীর কাছে পুষ্টি করেন, সমস্ত কিছু গণনা করে রাজ জ্যোতিষী বলে 12 বছরের একটা ফাড়া আছে। রাজামশাই তো শুনে আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আরও জ্যোতিষীকে দেখালেন, কুষ্টি করালেন, কিন্তু একই সবাই বলছে। তখন তিনি সেই সাধু বাবার কাছে খোঁজ করলেন, সাধু বাবার কাছে গিয়ে খোঁজ করতে গেলেন, কিন্তু সাধু বাবার কাছ থেকে জানার জন্য যে আপনি বললেন 12 বছর পরে আসবো, আর সমস্ত জ্যোতিষীরা বলছে 12 বছর পরে একটা ফাড়া আছে, এইটা জানার জন্য তিনি জ্যোতিষীর খোঁজ করলেন, কিন্তু সেই সাধু বাবার খোঁজ করলেন, কিন্তু সেই সাধু বাবার খোঁজ আর পেলেন না। সাধু বাবা কোথায় চলে গেছে। আস্তে আস্তে রাজামশাই তো সেই শঙ্খদ্বীপকে বড় করে, আর মনের মধ্যে একটাই চিন্তা যে 12 বছর হয়ে আসছে, কি হবে কি হবে। তারপর 12 বছর পরে সেই সাধু আসে রাজসভায়, এসে রাজাকে বলেন, কই শঙ্খদ্বীপকে ডাকো। রাজামশাই বললেন যে শঙ্খদ্বীপ তো বাড়িতে, রাজবাড়িতে রয়েছে। শঙ্খদ্বীপকে এই সাধু বাবাকে রাজামশাই রাজবাড়িতে নিয়ে আসলেন। সাধু বাবা যেই ডেকেছে শঙ্খদ্বীপ বলে, শঙ্খদ্বীপ যেখান ছিল সেখান থেকে ছুটে এসে সাধু বাবার কাছে চলে এলো। সাধু বাবা বলল, এবার আমি ওকে নিয়ে যাব। রাজামশাই বললেন, এ কী কথা, আপনি ওকে নিয়ে যাবেন? বললো, হ্যাঁ, আমি এবার নিয়ে যাব, ও এতদিন তোমার ছিল, এবার আমার। তখন রাজামশাই বললেন, না না না, তা হয় না। তখন রাজামশাই রেগে গিয়ে বললেন, আমি তোমাকে অভিশাপ দেবো, তুমি এখনই ধ্বংস হয়ে যাবে এবং তোমার সন্তানও এখনই ধ্বংস হয়ে যাবে। তুমি সেটা চাও না, তোমার সন্তানকে আমাকে দেবে, আমার কাছে থাকবে। তখন রাজামশাই বললেন যে ঠিক আছে, আপনার কাছে থাকবে, তা আমি তো ওকে দেখতে পাবো তো? বলে, হ্যাঁ, তুমি দেখতে পাবে। এই কথা বলে সাধু নিয়ে চলে যায়। সাধু নিয়ে চলে যায় এক অরণ্যে, গভীর অরণ্যে, যেখানে কোনোদিন রাজামশাই কোনোদিন খুঁজে পাবে না। গভীর অরণ্যে নিয়ে গেল। শঙ্খদ্বীপ তো ভয় পাচ্ছে, গিয়ে শঙ্খদ্বীপকে একটা কুটিরের মধ্যে বসিয়ে রাখলেন।
আর দেখলেন সেখানে মা কালী, চামুণ্ড কালী রয়েছে। চামুণ্ডা কালীর ভক্ত ওই সাধু। তখন শঙ্করদ্বীপকে সাধু বাবা বললেন যে তুমি এখানে বসো, আমি নদীতে স্নান করে ফল ফোলা জোগাড় করে নিয়ে আসি, পুজো করব। এই কথা বলে ব্রাহ্মণ তো চলে যায় নদীতে স্নান করতে, আর এদিকে শঙ্করদ্বীপ বসে আছে। আর সাধু বলে গেল যে তুমি দক্ষিণ দিকে ওই যে দরজা আছে কোনো সময় খুলবে না, ওই দিকে তুমি যাওয়ারও চেষ্টা করো না। এইটা শঙ্করদ্বীপের কৌতূহল হলো যে কেন সাধু বাবা ওখানে যেতে বারণ করলো। তখন ওই দরজা খুলেই দেখলো যে একটা পুকুর, পুকুরের মধ্যে কতগুলো মানুষের মুন্ডু আসছে। আর সেই জলটা ছিল লাল, আর সেই মুন্ডুগুলো শঙ্করদ্বীপকে দেখেই হা করে হাসতে শুরু করলো। শঙ্করদ্বীপ তো প্রথমে ভয় পেল, তারপরে বললো তুমি কেন, তোমরা তো এভাবে হাসছো কেন, তোমাদের এরকম অবস্থা কেন? তখন সেই কাঁটামুন্ডু ছেলেগুলো বলল যে এরকম অবস্থা তোমার আজকে এরকমই হবে। আমরা এখানে 107 জন আছি, তোমায় নিয়ে 108 জন হবে। আজ সাধু বাবার মনস্কামনা পূর্ণ হবে, 108 মুন্ডু দিয়ে মা চামুণ্ডা কালীর পুজো করবে। তখন তো শঙ্করদ্বীপ ভয় পেয়ে গেল। তখন বলে তাহলে কি হবে, আমি এবার কি করে এখান থেকে যাব? সেই কাঁটামুন্ডু ছেলেরা বলল তুমি কোথাও যাবার চেষ্টা করো না, তুমি এখানেই থাকো, আর তোমাকে যেটা বলছি তুমি সেই মতো করো। আজকে রাত্রিবেলা সাধু বাবা পুজো করবেন, পুজোর পরে তোমাকে নমস্কার করতে বলবে, তুমি বলবে আমি রাজার ছেলে, নমস্কার করতে পারি না, আপনি দেখিয়ে দিন। যেই না দেখাতে যাবে তখনই মায়ের যে খড়গ আছে, যে খাঁড়া আছে, সেইটা দিয়ে ব্রাহ্মণের গলাটা দেবে কেটে, সেই রক্ত এনে আমাদের এই পুকুরে ছড়িয়ে দেবে, দিলে আমরা আগের মতো সবাই হয়ে যাব। তাড়াতাড়ি তুমি যাও। বলে তাড়াতাড়ি চলে এসে ওইভাবে বসে রইল। ব্রাহ্মণ এসে গেল, ব্রাহ্মণ এসে তাকে ফল টল সমস্ত খাওয়ালো শঙ্করদ্বীপকে। তারপরে রাত্রে পুজো বসলো, পুজোতে ব্রাহ্মণ শঙ্করদ্বীপকে বলল যে তুমি নমস্কার করো। শঙ্করদ্বীপ বলল আমি তো রাজার ছেলে, কীভাবে নমস্কার করতে হয় জানি না, আপনি দেখিয়ে দিন। যেই না দেখাতে গেল, মায়ের যে খড়গ ছিল সেটা দিয়ে সাধু বাবার গলাটা কেটে দিল, সেই রক্ত সেই গঙ্গার জলে এই পুকুরে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে সব ছেলেরা, আস্ত ছেলে হয়ে সব এসে শঙ্করদ্বীপকে জড়িয়ে ধরল, ধরে চলে এলো। আর যে যার রাজ্যে, যে যার বাবা মার কাছে সবাই ফিরে গেল। গল্পটা তোমাদের কেমন লাগলো? প্লিজ তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের, আমার খুদে বন্ধুদের শোনাবে, আমার কিন্তু ভালো লাগবে। কমেন্ট করে জানিও, এইরকম গল্প আমি আরও বলবো।